গা ছমছমে পরিবেশে গল্প কথার আসরে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, গ্রাম বাংলার এক সত্যি ভূতের কাহিনী। প্রশান্ত চন্দ্র এবং অবকাশ চন্দ্রের লেখা গল্প ফটাং। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভয়েরও একটা ঠিকানা আছে, আর আজ তুমি তার অতিথি। ক্ষুদিরাম পণ্ডিত মশাই আর নিতাইদের সঙ্গে চ্যালেঞ্জটা নিয়ে খুব বড় ভুল হয়ে গিয়েছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কেষ্ট। এই এত রাতে একটা কাঠ পুঁততে শ্মশানে যাওয়াটা আসলে নিজেকে ভূতের মুখে ঠেলে দেওয়া, সেটাও বুঝে গেছে। ও মনে মনে বলল, এ বাবা, এই ভুল কেউ করে? শুধু শুধু বাড়ে উঠে খুদি হয়ে গেলাম। না না, ক্ষুদিরাম পণ্ডিতের চ্যালেঞ্জের শিকার হয়ে গেলাম আমি। ছি 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 ছি, আহা গো। বৃষ্টিতে এখন পুরো ভিজে গেছে কেষ্ট। এর মধ্যে ঠান্ডা হাওয়ায় ও যত না কাঁপছে, তার চেয়ে বেশি কাঁপছে ভয়ে। গা থেকে অনেকটা বাইরে এসে পড়ে এবার ওর পাগুলো যেন পুরো পাথর হয়ে গেছে। ও নিজেকে জানে ওর মতো ভীতু মানুষ খুব কমই আছে। আজ সন্ধ্যায় টিউশন ক্লাসে ও যা যা বলেছিল সব একে একে এবার ওর মনে পড়তে লাগলো। ধুস, আমি ভয় পাই না, ভূত বলে কিছু নেই। ধুস, আমি ভয় পাই না, ভূত বলে কিছু নেই। আসলে ভূতকে সাংঘাতিক ভয় পায় কেষ্ট। তবে ও খুব জেদি, আর সেই জেদের বশেই ও ঝড় বাদলার এই অন্ধকার রাতে শ্মশানের কত দূর পর্যন্ত চলে এসেছে। কিন্তু ওই ভূত প্রেতেদের বাসা বেলিপুকুর শ্মশানে ও ঢুকবে কি করে? অসম্ভব। ও পারলে এখনই এক ছুট্টে আবার পণ্ডিত মশাইয়ের কাছে ফিরে যায়, কিন্তু সে উপায়ও তো নেই। কেষ্ট জানে এখন ফিরে যাওয়া মানে আজীবন ভীতুর লেবেল নিয়ে বাঁচা। সেটা ও কিছুতেই পারবে না। তার চেয়ে বরং ভূতেদের পেটে যাওয়াই ভালো। উফ, কি মশা! এই তোরা থাম তো, নিজেদের মধ্যে এত কথা বলছিস, কেষ্টদার কানে কথাগুলো চলে না যায়? আরেকজন বলবে, না না, কি যে বলো, কেষ্টদা এখন ভূতেদের সঙ্গে পিকনিক করতে যাচ্ছে। ভয়ে এখন খেজুরে গুড় হয়ে গেছে। দেখো গে, এত দূর থেকে আমাদের কথাগুলো শুনে কেষ্টদা ভাববে ভূতেদের গলা। দূরের মজুমদারদের মাঠ থেকে লুকিয়ে কেষ্টকে নজরে রাখছে নিতাইরা। ক্ষুদিরাম পণ্ডিত মশাই ওদের সাফ বলে দিয়েছেন, কেষ্টর কোনো বিপদ হলেই নিতাইরা যেন
সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যায়। এখান থেকে কেষ্টর কাছে পৌঁছাতে নিতাইদের এক ছুট্টে মিনিট পাঁচেক লাগবে। ওরা যে মজুমদারদের পুকুরের ধারে লুকিয়ে কেষ্টর দিকে নজর রাখছে তা কেষ্ট টেরও পাচ্ছে না। সব কাজটাই নিতাইরা করছে গুপ্তচরদের মতো গোপনে, নীরবে। ওরা চুপচাপ শুধু অপেক্ষা করছে কেষ্টর শ্মশানে ঢোকার। এত দূর থেকে কেষ্টকে দেখে নিতাইদের ভেবেও ভয় লাগছে যে এত রাতে এই পরিবেশে কেষ্ট একা শ্মশানে ঢুকবে। সেখানে গিয়ে কি দেখতে কি দেখবে? হারুর মায়ের ভূতটা সেখানে ওর ওপর যে কি করবে। নিতাইদের সঙ্গে হ্যারিকেন নেই, তবে কেষ্টর হাতে যে লম্ফটা রয়েছে সেই আলোতে ওরা কেষ্টকে পরিষ্কার দেখতে পাচ্ছে। নিতাই ফিসফিস করে বাকিদের বলল, কেষ্টটাকে দেখ দেখ বেটা, রেল লাইনের পাশে গিয়ে কেমন পাথর হয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, মনে হয় এবার ছুটে পালিয়ে আসবে। আর যেতে পারবে না। ভয়ে বেটা মাথা ঘুরে পড়ে না যায়। তবে এখান থেকে ও একটু পা চালালে মিনিট সাতেকের মধ্যে শ্মশানে পৌঁছে যাবে। কি বল? কেষ্ট আবারও চোখ বন্ধ করে বাবা বুড়ো শিবকে ডাকল। কৈওর গায়ে বাবা বুড়ো শিবের কৃপা অনেক। ওদিকে আবার বোয়াইচণ্ডী মাও আছেন। বাবা বুড়ো শিবের নাম মুখে নিলে ভূতেরা সব পালায়, এটা ওর ঠাকুমা ওকে একবার বলেছিল। কেষ্ট চোখ বন্ধ করে বারবার বাবা বুড়ো শিবের নাম নিতে নিতে রেল লাইনটা টপকে শ্মশানের দিকে এগোতে থাকলো। কেষ্ট মনে মনে বলল, বাবা বুড়ো শিব, বাবা রক্ষা করো বাবা, খুব ভয় লাগছে। এক পা দুপা করে কেষ্ট ধীরে ধীরে এগিয়ে চলল শ্মশানের দিকে। বৃষ্টিটা একটু কমলেও হাওয়াটা এখনো একই রকম গতিতে বইছে। কেষ্টর দমটা এবারে যেন বন্ধ হয়ে আসছে। ও কিন্তু স্বপ্নেও ভাবেনি এমনও একটা দিন আসবে যেদিন ও এত রাতে তেলিপুকুর শ্মশানে যাবে। জয় বাবা বুড়ো শিব, জয় বাবা বুড়ো শিব, বাঁচাও বাঁচাও, জয় বাবা বুড়ো শিব, আমাকে বাঁচাও। দূরে দাঁড়ানো নিতাইরা সবটা দেখছে। ওদের বুকের ভেতরটাও যেন বেশ জোরে জোরে আওয়াজ করছে। কেষ্ট রেল লাইনটা পেরোতেই অলোক ভয়ে ভয়ে বলে উঠল, নিতাই, আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না রে ভাই। চল কেষ্টটাকে জানিয়ে দিই আমরা আছি ওর কাছাকাছি। তারপর সবাই মিলে যে যার বাড়ির পথ ধরি। পটল ফেরার পথে পণ্ডিত মশাইকে জানিয়ে দেবে আমরা যে যার বাড়ি চলে গেছি। কেষ্টদাকে আর আমরা শ্মশানের মধ্যে ঢুকতে দিইনি, কারণ আমাদের সবটা ঠিকঠাক ছিল না। ভয়টা আমাদেরও বেশ লাগছিল। না রে,
এখন অনেক দেরি হয়ে গেছে। এখন ওকে বাধা দিলে পণ্ডিত মশাইও বকবেন, আর কেষ্টদাও আমাদের সঙ্গে রাগে আর কোনোদিন কথা বলবে না। কেষ্টদার রাগ আমি জানি। কেষ্টদাই তখন বলবে, আমি এত দূর কষ্ট করে এলাম আর তোরা আমার সব চেষ্টাকে মাটি করে দিলি। শ্মশানে ঢোকার মুখে কেষ্ট ভয় কেমন যেন দিকভ্রান্ত হয়ে গেল। ভয়টা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষের স্নায়ুতন্ত্র যেন হঠাৎ পাথর হয়ে যায়, কোনো সাড়া মেলে না। এখন ঠিক সেটাই হয়েছে কেষ্টর। কেমন অগোছালো পায়ে ও শ্মশানে ঢুকছে। দূর থেকে যে কেউ দেখে ভাববে ওকে ভূতে ধরেছে। শ্মশানের পাশে তাল গাছগুলো ঝড়ে এমন নড়ছে, মনে হচ্ছে কেষ্টকে ওরা হাতছানি দিয়ে ডাকছে। শ্মশানের ভেতর থেকে শিয়ালগুলো খুব জোরে জোরে ডেকে উঠল। কেষ্টদাকে আবার ভূতে ধরল না তো? ও যেভাবে হাঁটছে মনে হচ্ছে ওকে ভূতে ভর করেছে। দেখো দেখো, ও যেভাবে হাঁটছে মনে হচ্ছে ওর শরীরের ওপরে ওর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। কেষ্টদাকে ভূতেরা শ্মশানে টেনে নিয়ে যাচ্ছে। কি বিপদ, কি বিপদ! নিতাই হেসে উড়িয়ে বলল, দুষ বোকা কোথাকার, ওইসব কিছু না বেটা। ভয় পেয়ে চোখ বন্ধ করে হাঁটছে, তাই পাটা এঁকে বেঁকে চলেছে। চল বরং ওর আরো একটু কাছে যাই, মাটিটা পড়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। ঠাকুরের নাম নিতে নিতে চোখ বন্ধ করে শ্মশানের খুব সামনে এসে পড়ল কেষ্ট। এবারে চোখটা খুলতে বাধ্য হলো। ভয়ে ওর হৃৎপিণ্ড থেকে আর বোধহয় হাওয়া চলাচল করছে না। কেষ্ট ভাবছে এবার ওর আত্মা দেহটা ছেড়ে ভূত হয়ে যেতে বেশি সময় লাগবে না। ভয়ে ওর আত্মারাম এবার বল হরি, হরি বল শুনতে চাইছে। তবে ভয়ের একটা সুবিধা আছে, ভয়ের পারদ একেবারে সর্বোচ্চ সীমায় পৌঁছলে সেটা ধপ করে নামতে শুরু করে। তখন ভয় শেষে আচমকা সাহসে পরিণত হয়। এখন ঠিক সেটাই হলো কেষ্টর। ওর ভয়টা আচমকাই মিলিয়ে গিয়ে সাহস ভর করলো ওর ওপর। তারপর বেশ পা চালিয়ে সোজা শ্মশানে ঢুকে পড়ে পুকুর পাড়ে গোঁজটা পুঁততে গেল। তবে তাড়াহুড়োতে গোঁজটা জামার পকেট থেকে বের করতে গিয়ে মাটিতে পড়ে গেল। ও ঠিক যে মুহূর্তে ঝুঁকে সেটা তুলতে গেল তখনই বেয়ারা হাওয়াটা দিল লম্ফটা নিভিয়ে। কেষ্টর ভয়টা যতটা দ্রুত পালিয়েছিল এখন
তার চেয়েও ঢের বেশি গতিতে সেটা আবার ফিরে এসে থাবা বসালো। লম্ফোর আলোটা নিভতে দেখেই নিতাই বাকিদের বলল, চল চল, আর দেরি নয়, এবার শ্মশানে ঢুকতে হবে। লম্ফের আলোটা নিভে গেছে, কেষ্টরা কোনো বিপদে পড়লো না তো? এদিকে লম্ফটা নিভতেই কেষ্ট ছুটে শ্মশানের বাইরে বেরোতে গেল। কিন্তু আচমকা ওর মনে হলো এতটা সাহস দেখিয়ে শ্মশানে ঢুকে পড়ে সামান্য ওই গোঁজটা না পুঁতে চলে আসাটা খুব বোকামো হবে। তাই ও ফিরে গিয়ে গোঁজটা পুঁততে শুরু করলো। শেয়ালগুলোর চোখগুলো জল জল করছে। ওরা কেষ্টর দিকে ক্রমশ এগিয়ে আসছে যেন। কাজটা তেমন কঠিন নয়। ওদের বাড়িতে গরু আছে, তাই মাটিতে গোঁজ পোঁতার অভ্যাস ওর আছে। এখন কাদা মাটিটাকে একটু পরিষ্কার করে সেখানে গোঁজটা পুঁততে হবে। কিন্তু সমস্যা হলো লম্ফটা হারিয়ে গেছে, আর অন্ধকারটাও এত জমাট, সেভাবে সামনের জিনিস কিছুই দেখা যাচ্ছে না। তবুও গোঁজটা আন্দাজেই পুঁততে থাকলো কেষ্ট। ঘন অন্ধকারে বুক কাঁপলেও সাহস জোগাতে চোখ আটকালো দূরের ক্ষীণ আলোয়। সেই আলোয় ভরসা রেখে কাঁপতে কাঁপতে গোঁজটা পুঁততে থাকলো কেষ্ট। ওদিকে খসখস করে কিছু একটার আওয়াজ শুনে ওর বুকের ধুকপুকুনিটা যেন 10 গুণ বেড়ে গেল। শিয়ালগুলো হঠাৎ ছুটে পালিয়ে গেল কেন? একদিকে ওর খটাং খটাং করে গোঁজ পোতার আওয়াজ, আর অন্যদিকে কতগুলো ভূতের পায়ের খড়খড় আওয়াজ। না না, এখানে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। খুব ভয় পেয়ে মনে মনে বলে উঠল কেষ্ট। কথাটা ভাবা মাত্রই ও উল্টো দিকে মুখ করে গোঁজটা পোতা ছেড়ে দিয়ে ছুটে পালাতে গেল। এবার এক ছুট্টে ও বাড়ি চলে যাবে। এখানে আর এক বিন্দু সময় সে থাকবে না, ওর কাজ শেষ। গোঁজটা আন্দাজে হাত দিয়ে একবার দেখে নিল, পোতা হয়ে গিয়েছে। চ্যালেঞ্জে ও জিতে গেছে। তবে অমন চ্যালেঞ্জ ও আর 7 জন্ম কেন, আগামী 70 কিংবা 700 জন্মেও নেবে না। ও বুঝে গেছে এখানে অনেকগুলো ভূত আছে, তবে গোঁজটা পোতা হয়ে গেছে বলে ওর নিজের ওপর খুব গর্ব হলো। এবার ছুটে পালাতে গেল কেষ্ট, কিন্তু এখানেই বড় বিপত্তিটা বাঁধল। কেষ্ট ছুটে পালাতে যাবে, ওমা পেছন থেকে কে যেন ওকে টেনে ধরেছে। কেষ্ট জোর দিল, খুব জোর দিল। ওর গায়ে যত জোর আছে সবটা উজাড় করে দিল ও।
কিন্তু না, ও পালাতে পারল না। কোনো একটা বড় অলৌকিক শক্তি ওকে ওকে যেন পেছন থেকে টেনে ধরে আছে। ও ও যত জোর দিচ্ছে, সেই অলৌকিক শক্তি ততই ওকে পেছনে টেনে ধরছে। কেষ্ট এবারে খুব ভয় পেয়ে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, ভূত বাবাজি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার ঘাট হয়েছে। আর কোনোদিন আমি আপনাকে অস্বীকার করব না, অস্বীকার করব না। চ্যালেঞ্জ নেব না, নেব না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কথাটা বলেই ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কেষ্ট। নিতাইরা এবার ছুটে এসে দেখল কেষ্ট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। তখন ওরা সবাই মিলে ধরাধরি করে ওকে পণ্ডিত মশাইয়ের কাছে নিয়ে গেল। কেষ্টর গোঙানিটা ফাঁকা মাঠের মধ্যে বেশ জোরে শোনা যাচ্ছে। থেকে থেকেই বলে উঠছে, ভূত 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 ভূত। সেটা বলেই নিতাইদের দেখে আবার জ্ঞান হারাচ্ছে। তারপর আবার বলছে, বাবা বলেছি, বাবা বলেছি, বাবা বলেছি, ভূত 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 ভূত। এসব শুনে নিতাই হতাশ হয়ে বাকিদের বলল, কেষ্টটা এত ভয় পেয়েছে যে জ্বর এসে গেছে। মনে হচ্ছে একবার ভবেশ ডাক্তারের বাড়িতে নিয়ে যেতে হবে। গল্পের বাকি অংশটা শুনে হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার জোগাড় হবে। সেই দিন রাতে কেষ্ট ভয়ে গোঁজটা পুঁতেছিল ঠিকই, কিন্তু নিজের জামার ওপর। সেই জমাট বাঁধা অন্ধকার আর অসম্ভব ভয়ে ও সেটা খেয়াল করেনি। তাই ছুটে পালানোর সময় নিজের জামাতেই সে বারবার আটকে যাচ্ছিল। আর সেটাকেই ও ভেবেছিল কোনো ভূত বুঝি ওকে টেনে ধরে রেখেছিল। আর শ্মশানে যে পায়ের আওয়াজগুলো পাচ্ছিল সেগুলো ছিল নিতাইদের। ওরা পণ্ডিত মশাইয়ের কথা মতো কেষ্টকে উদ্ধার করতে শ্মশানে ঢুকেছিল। শিয়ালগুলো ওদের দেখেই তখন পালিয়ে গিয়েছিল। এই কথাগুলো শুনে পরে কেষ্ট খুব লজ্জা পেয়েছিল। তবে সেই রাতের অভিযানের পর থেকে সে অনেকটাই সাহসী হয়ে উঠেছিল। আর কি অবাক কাণ্ড, এরপর থেকে কেষ্ট অঙ্কে আশ্চর্যজনকভাবে দারুণ ছাত্র হয়ে যায়। কেষ্ট আগে যেখানে অঙ্কে মেরে কেটে 34 কি 36 পেত, দু একবার ফেলও করেছিল, কিন্তু সেই রাতের পর থেকে কেষ্ট অঙ্কে কখনো আর 85-র নিচে পায়নি। কে জানে, হয়তো তেলিপুকুরের শ্মশানের ভূতগুলো কেষ্টর অঙ্কের ভয়ের ভূতটা তাড়িয়ে দিয়েছিল। অঙ্কের ভূতেদের ওঝা বোধহয় তাহলে তেলিপুকুরের শ্মশানের ভূতগুলোই। ও হ্যাঁ, এই গল্পটার নাম আমার দাদু দিয়েছিলেন খটাং, কারণ সেদিন ওই ছেলেগুলোর মধ্যে আমার দাদুও ছিলেন। আর দাদু বলতেন,
কলকাতা থেকে তিনি কখনো কোয়েড়ে গ্রামের বাড়িতে গেলে ওই খটাং খটাং শব্দটা শুনতে পেতেন। এখন আর আমার দাদু বেঁচে নেই। কৈওর গ্রামটাও এখন আর আগের মতো অতটা গ্রাম নেই। তবে গ্রামে ঢুকতে শ্মশানটা এখনো আছে, তেলিপুকুরটাও আছে। কদিন আগে কৈওরে গিয়ে রাতের বেলায় মনে হলো খটাং খটাং শব্দটা শুনতে পেলাম। কেষ্ট দাদু কিছুদিন আগেই মারা যান। সেই তেলিপুকুর শ্মশানেই ওনাকে দাহ করা হয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকথার আসরে গ্রাম বাংলার এক সত্যি ভূতের কাহিনী। প্রশান্ত চন্দ্র এবং অবকাশ চন্দ্রের লেখা গল্প খটাং। গল্প পাঠে ছিলেন আমি, রীতা পাল চন্দ্র, অবকাশ চন্দ্র এবং পার্থপ্রতিম চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজ আসি। গল্প শোনা হবে, অনেক কথা হবে আমাদের গল্প কথার আসরে। অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।